সুপ্রিয় শ্রোতারা, গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আজ আপনারা শুনবেন আশাপূর্ণা দেবীর লেখা সত্যবতী ট্রিলজি থেকে সুবর্ণলতা। আজ রয়েছে এর প্রথম পর্ব। একাল সেকাল নিয়ে তর্ক তো চিরকালের, কিন্তু কেমন করে চিহ্নিত করা যায় সে কালকে? এক একটা কালের আয়ু শেষ হলে কি এক একবার যবনিকা পড়ে, যেমন যবনিকা পড়ে নাট্যমঞ্চে? না, যবনিকার অবকাশ কোথায়? অবিচ্ছিন্ন স্রোত। তবু একাল সেকাল এ যুগ সে যুগ বলে অভিহিত করা হয়। সমাজ, মানুষের রীতিনীতি, চলন বলন এরাই ধরে রাখে কালের এক একটা টুকরোকে। ইতিহাস নাম দেয় অমুক যুগ তমুক যুগ, কিন্তু কালকে অতিক্রম করতেও থাকে বইকে কেউ কেউ। নইলে কারা এগিয়ে দেবে সে প্রবহমান ধারাকে? সে ধারা মাঝে মাঝে স্থিমিত হয়ে যায়, নিস্তরঙ্গ হয়ে যায়। তবু এরা বর্তমানে পুজো কদাচিৎ পায়। এরা লাঞ্ছিত হয়, উপহসিত হয়, বিরক্ত ভাজন হয়। এদের জন্য কাটার মুকুট, এদের জন্য জুতোর মালা। তবু এরা আসে, হয়তো প্রকৃতির প্রয়োজনেই আসে। তবে কোথা থেকে যে আসবে তার নিশ্চয়তা নেই। আসে রাজরক্তের নীল আভিজাত্য থেকে, আসে বিদ্যা বৈভবের প্রতিষ্ঠিত স্তর থেকে, আসে নাম গোত্রহীন মুখ মানবগোষ্ঠীর মধ্য থেকে, আসে আরো ঘন অন্ধকার থেকে। তাদের অভ্যুদয় হয়তোবা রাজপথের বিস্তৃতিতে, হয়তোবা অন্তপুরের সংকীর্ণতায়। কিন্তু সবাই কি সফল হয়? সবাই কি হাতিয়ার এক? না, প্রকৃতি কৃপণ, তাই কাউকে পাঠায় ধারালো তলোয়ার হাতে দিয়ে, কাউকে পাঠায় ভোঁতা বল্লম দিয়ে। তাই কেউ সফল সার্থক, কেউ অসফল ব্যর্থ। তবু প্রকৃতির রাজ্যে কোনো কিছুই হয়তো ব্যর্থ নয়। আপাত ব্যর্থতার গ্লানি হয়তো পরবর্তীকালের জন্য সঞ্চিত করে রাখে শক্তি সাহস। সুবর্ণলতা এসব কথা জানত না। সুবর্ণলতা তার গৃহত্যাগিনী মার নিন্দার সম্বল নিয়ে সংসারে নেমেছিল। তাই সে জেনেছিল সে কেবল তার অসার্থক জীবনে গ্লানির বোঝা নিয়েই পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। জেনেছিল তার জন্য কারো কিছু এসে যাবে না। সুবর্ণলতার মৃত্যুতে যে সুবর্ণলতার 17 বছরের আইবুড়ো মেয়ে পায়ের তলার মাটি খুঁজে পায়নি, এ খবর জেনে যায়নি সুবর্ণলতা। জেনে যেতে পারেনি ওই মেয়েটার কাছে সুবর্ণলতার মৃত্যুদিনই জন্মদিন। দক্ষিণের এই চওড়া বারান্দাটায় যেখানে শুয়ে থাকতো সুবর্ণলতার সংসার থেকে চোখ ফিরিয়ে, সেখানটা থেকে মেয়েটা যেন আর নড়তে চায় না। সুবর্ণলতাকে নতুন চোখে দেখতে শিকল বুঝে সেই জায়গাটা শূন্য হয়ে যাবার পর দেখতে শিখল বলেই ভাবতে শুরু করলো, জীবন শুরু করবার সময় যদি সুবর্ণলতা একখানা দক্ষিণে বারান্দা পেত, হয়তো জীবনে ইতিহাস অন্য হতো সুবর্ণলতার। হয়তো ওই মেয়েটার চিন্তায় কিছু সত্য ছিল, হয়তো তাই হতো। কিন্তু তা হয়নি। দক্ষিণের বারান্দার দাক্ষিণ্য জটিনী সুবর্ণলতার কপালে, অথচ জুটতে পারত। সে বাড়িখানাও তো সুবর্ণলতার চোখের সামনেই তৈরি হয়েছিল। ওদের পুরনো ইজমালি বাড়ির অংশের দরুন টাকাটা হাতে পেতেই সুবর্ণলতার বুদ্ধি, মানে ভাসুর দেবর স্বামী তাড়াতাড়ি বাড়িখানা ফেদে ফেলল। বলল, টাকার পাখা আছে, ওকে পুঁতে ফেলাই বুদ্ধির কাজ। গলির মধ্যে, তা হোক বড় রাস্তার মুখে, দুবার মোড় ঘুরতে হয় না। সেই বাড়িতেই 30টা বছর কাটিয়ে গেছে সুবর্ণলতা। সেখান থেকেই বার আষ্টেক আতরে গেছে, কেঁদেছে, হেসেছে, খেটেছে, বিশ্রাম করেছে। সংসার লীলার যাবতীয় লীলাতেই অংশগ্রহণ করেছে। তবু পিঞ্জরের যন্ত্রণা বোধে অহরহই ছটফট করেছে। সুবর্ণলতার স্বামী ক্ষুব্ধ গর্জনে বলতো, যে দুঃখ ডেকে আনা, সেধে কষ্ট ভোগ করা। শত সুখের মধ্যিখানে রাত দিন দীর্ঘ নিঃশ্বাস পড়ছে মানুষের। আর কি চাই তোমার? আর কত চাই? সুবর্ণলতা বলতো, আমি তো কিছু চাই না। তা চাইবে কেন? না বলতে যখন সবকিছু হাতের কাছে পেয়ে যাচ্ছ। তোমার অন্য জায়গাদের সঙ্গে অবস্থা মিলিয়ে দেখেছ কোনোদিন? সুবর্ণলতা মৃদু হেসে বলতো, দেখেছি বই কি। তবু রাত দিন নিঃশ্বাস, যেমন মা তেমনই ছা হবে তো। সুবর্ণলতা তীব্র স্বরে বলতো, আবার? ওর বর তখন ভয় পেয়ে বলতো, আচ্ছা বাবা আচ্ছা, আর বলবো না।
ওই তীব্রতার পিছনে যে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার স্মৃতি। ভয় পাবে বই কি, কিন্তু এসব তো অনেকদিন পরের কথা। যখন সুবর্ণলতার রগের কাছে রূপরি তারের আভাস, যখন সুবর্ণলতার সেই দীর্ঘ উন্নত বাড়ন্ত গরমে ক্ষয় ধরেছে, আগে যখন সুবর্ণলতা তার স্বামী ত্যাগিনী মায়ের নিন্দনীয় ইতিহাসের সম্বল নিয়ে মাথা হেঁট করে শ্বশুর ঘর করতে এসেছিল, যখন কোনো একটা উপলক্ষ পেলেই সুবর্ণলতার শাশুড়ি সুবর্ণলতাকে তার বিয়ের দরুন পাওয়া জড়িতে জবরজং বেগুনি রঙা বেনারসি শাড়ি আর বড় বড় কলকাতার লাল মখমলের জ্যাকেট পরিয়ে সাজিয়ে ফেলত, আর বাড়িতে কেউ বেড়াতে এলেই তার সামনে সাতখানা করে নিন্দে করত বউয়ের আর বউয়ের বাপের বাড়ি। তখন তখন এত সাহস কোথায় সুবর্ণর? নিজের বাড়িতেই তখন আড্ডা ছিল মুক্তকেশীর, যেতে হতো না কোথাও। পাড়ার সবাই আসতো মুক্তকেশীর কাছে। অলিখিত আইনে পাড়ার মহিলাকুল সবাই ছিল মুক্তকেশী প্রজা। বাড়িটা 3 তলা, ঘর দালানের সংখ্যা কম নয়, দুদিকে দুটো রান্নাঘর, শান বাঁধানো উঠোন, গোটা 3-4 কল চৌবাচ্চা, অসুবিধের কিছু নেই কোথাও। তবে ওই পর্যন্তই। বাড়িটা যেন সাদামাটার একটা প্রতীক। না আছে স্ত্রী, না আছে ছাদ, বাড়ি না বাড়ি। বাস করতে হলে কতটুকু কি আবশ্যক, শুধু এই চিন্তাটুকু ছাড়া বাড়ি বানাবার সময় আর কোনো চিন্তা যে এদের মাথায় এসেছিল এমন প্রভাব পাওয়া যায় না। মঠ নয়, মন্দির নয়, বড় মানুষের বাগান বাড়িও নয়, গেরস্থ লোকের বাসের বাড়ি। তার মধ্যে শোভা, সৌন্দর্য, শিল্পরুচি এসবের সম্পর্ক কি এদের বুদ্ধির বাইরে? সুবর্ণলতাকে তাই এরা পাগল বলে। বলবে না কেন? সুবর্ণলতা যে ওইসব অদ্ভুত জিনিসগুলো খুঁজে বেড়ায় বলেই বাড়ি বানানোর মধ্যপথে পুলকিত আনন্দে বরের কাছে রোজ ধর্ণা দিয়েছে তাকে একবার দেখিয়ে আনতে বাড়িটা। তারপর নতুন সংযোজনার প্ল্যান জোগাবে সুবর্ণলতা। বর অবশ্য উড়িয়ে দিত আবদারটা। সুবর্ণ বলতো, বাহ, তোমাদের আর কি, কতক্ষণই বা বাড়িতে থাকো, খাওয়া নাওয়ার ঘুম, এই তো। বাড়ি ভোগ করতে তো আমরা মেয়ে মানুষরাই, আমাদের মতো নিয়ে করলে করলে আর কি, লোকে বলবে স্ত্রৈণ। তবে যেতে চাও মাকে বলো গে। মাকে যে বলতেই হবে এ সত্য জানত বই কি সুবর্ণ। তবু বরের কাছে আবদার করায় আমোদ আছে, মিষ্টত্ব আছে, আশা আছে। হ্যাঁ, ছিল বই কি আশা। বরের উপর না হোক, নিজের ক্ষমতার উপর অনেকখানি আস্থা আর আশা ছিল তখন সুবর্ণলতার। তখন সুবর্ণলতা কানে ইয়ারিং পরত, টিন পেরে ডুরে শাড়ি পরত, আর অনেক কসরত করে কাঁচ পোকা ধরে তাকে কেটে কেটে টিপ করত। ইচ্ছেটাই তখন প্রবল তার সব বিষয়। অতএব মুক্ত কেশিকে গিয়ে ধরল, বাড়িটা একবার দেখতে চলেন না মা, বেশি তো দূরে নয়। মুক্তকেশী অবশ্য সে আগ্রহে জল ঢাললেন, হা হা করে উঠে বললেন, শোনো কথা, এখন যাবে কি? ওদিনে অক্ষণে গেলেই হলো, ভিটে বলে কথা। ঠাকুরমশাই শুভদিন দেখে দিবেন, বাস্তু পুজো করে তবে তো গৃহপ্রবেশ। তার কি স্বভাব সুবর্ণলতা অবশ্য সঙ্গে সঙ্গে দুম করে বলে বসেছিল, আর এই যে আপনার ছেলেরা নিত্যদিন যাচ্ছেন, তার বেলা দোষ হয় না? মুক্তকেশী অভ্যস্ত বিরক্তির গলায় বলেছিলেন, তক্ক করা রোগটা ছাড়ো তো বাছা, এই রোগে আমার হাড় পুড়িয়ে খেলে তুমি। বেটা ছেলের আবার কিছুতে দোষ আছে নাকি? মেয়ে মানুষকে সবকিছু মেনে শুনে চলতে হয়। অতএব বাড়ি তৈরি হতে হতে আর সে বাড়িকে দেখা ঘটে ওঠেনি সুবর্ণলতার। কারণ সুবর্ণলতা যে মেয়ে মানুষ এটা তো অস্বীকার করবার নয়। অজ্ঞতা আবার বরকেই ধরা। সামনের দিকে একটা বারান্দা রাখতে হবে, কিন্তু ঝুর বারান্দা, যাতে রাস্তা দেখা যায়। সুবর্ণলতার বর চোখ কুঁচকে বলে উঠেছিল, কেন, রাস্তার দিকে ঝোলা বারান্দা হঠাৎ কি এত দরকার পড়ল? বিকেলবেলা বাহার দিয়ে দাঁড়াবার জন্য? সুবর্ণলতা তখনও ছেলে মানুষ, তখনও সন্দেহবাই বরের কুটিল কথাগুলোর অন্তর্নিহিত কদর্য অর্থগুলো ধরতে পারত না। তাই বলে উঠেছিল, বারে, বাহার দেওয়া আবার কি? রাস্তার দিকে বারান্দা থাকলে রাস্তাটা কেমন দেখা যায়? ঠাকুর ভাসান মহরম, বরকনে যাওয়া, ঘটার মরার হরি সংকীর্তন, কত কি দৃশ্য রাস্তায়। বর আবারও হেসে ফেলেছিল,
ওই এক কুটিল বাতিগ্রস্ত হলেও বয়সে সেও ছেলে মানুষই। হেসে বলেছিল, আর কিছু না হোক, শেষেরটা একটা দৃষ্টব্য বটে। বিশেষণটা দিয়েছ ভালো, ঘটার মরা। সুবর্ণলতা অতপর মুখ ঝামটা দিতে কসুর করেনি। বলেছিল, ভুল কি বললাম? ঘটাপটা করে মরা নিয়ে যায় না লোকে? তা যায় বটে, আমাকেও তাই নিয়ে যাবে তো? আবদের গলায় বলে উঠে সুবর্ণলতা। আমি যখন মরে যাব, ঘটা করে সংকীর্তন করে নিয়ে যাবে? বড় মাথায় হাত দিয়ে বলে, সর্বনাশ, কে আগে মরে তার ঠিক আছে? আমি তোমার থেকে কত বড়, আমি নির্ঘাত আগে মরব। সুবর্ণলতা নিশ্চিত গলায় বলে, ইস, মরলেই হলো আর কি। সেদিন মার সেই কালীঘাটের দৈবক গিয়ে আমার হাতে দেখে কি বলে গেল মনে নেই? না, মনে নেই তো। বড় অসহিষ্ণু গলায় বলে, কি বলেছিল? আমি অমর হব? যদিও বউয়ের বয়স মাত্র 14 এবং তার 22, তথাচ অসহিষ্ণুতায় খুব একটা ঘাটতি দেখা যাচ্ছে না, অন্তত বরপক্ষে তো নয়। কিন্তু কথা ভট্টাচার্য সুবর্ণলতাকে যে ওই রাত্রিরে যত কথায় পায়, তাই সে বলে ওঠে, আহা, কলিযুগে যেন অমর বর আছে। বলেছে আমি সৎবা মরব। বাহ, বেড়ে, তাই সুখবরটি দিতে বোধহয় বেশ কিছু বাগিয়ে নিয়ে গেছে তোমার কাছ থেকে। আমার কাছ থেকে? সুবর্ণলতা আকাশ থেকে পড়ে। আমি আবার কোথায় কি পাবো? মা সবাইয়ের হাত দেখালেন, চাল দিলেন, পয়সা দিলেন, নতুন গামছা দিলেন। না, দিনের বেলা নয়। দিনের বেলায় ছেলে মানুষ বউ বরের সঙ্গে গল্প জুড়বে, এমন অনাচার আর যার সংসারে হয় হোক, মুক্তকেশীর সংসারে কদাপি ঘটতে পারে না। এই নাটক রাত্রিরেরই। প্রথম অঙ্কের প্রথম দৃশ্য। অবশ্যই বর এই মধুর ক্ষণটুকু এমন অকারণে অপব্যয় করতে রাজি নয়। তাই ওই তুচ্ছ কথায় জবনিকা টানতে বলে উঠে, ভালোই করেছেন, ওরা সব লোক সুবিধের নয়, ওদের সন্তুষ্ট রাখাই ভালো। এই মন্তব্যের পরেই বর একটু অনুচ্চ হাসির শব্দ শুনতে পায়। সঙ্গে সঙ্গে কঠোর গলায় বলে উঠে, হাসলে যে? এমনি। এমনি মানে? এমনি কেউ হাসে? পাগলে হাসে। তা তুমি কি পাগল? ছিলাম না, তোমাদের সংসারে এসে হয়েছি। চতুর্দশী সুবর্ণলতা প্রায় পাকা গিন্নিদের মতোই ঝংকার দেয়। দেখে শুনেই পাগল। মার কোনো কাজটাই বা তোমাদের কাছে ভুল? মা যদি ওকে কিচ্ছু না দিতেন, নির্ঘাত বলতে, দেননি বেশ করেছেন, যত সব ভণ্ড। বলা বাহুল্য, সুবর্ণপতি এতে খুব প্রীত হয় না। তীব্র স্বরে বলে, তবে কি করা উচিত? মাকে থো করে বইয়ের পাদদোক খাওয়া? সুবর্ণলতা দুগ্গা দুগ্গা করে বলে উঠে, যা নয় তাই মুখে আনা। আর মানে আমায় রাগিয়ে দিয়ে কাজটি পণ্ড করার চেষ্টা। আমি কিন্তু রাখছি না, আমি হচ্ছে ভবি। এই তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, সামনে বারান্দা না করলে তোমাদের সে বাড়িতে যাবই না আমি। বর তখনকার মতো বলে, আচ্ছা আচ্ছা, দেখা যাবে, এখন শো তো এসে। অন্ধকারে আবরণ তাই রক্ষে, নইলে বরের আদরের ডাকে তরুণী পত্নী বিরক্তি তিক্ত মুখভঙ্গিটুকু দেখতে পেলে বোধ করি ঘর ছেড়ে বেরিয়ে যেত বর। তবু গলাটায় মাধুর্যের ঘাটতি ধরতে পারল বই কি। সুবর্ণ যখন নিরস গলায় বলল, তোমার তো দেখা যাবে, যা দেখবে তা জানাই আছে। 1 নম্বরে মিথ্যুক, বাড়ি করতে আর জমি পেল না গলির মধ্যে। তখন সেও সমান নিরস গলায় বলে ওঠে, বাড়ি আমার একলার নয়, মাথার উপর মা দাদা এদিকে ভাইয়েরা, আমি আবদার করি কে? ওগো, আমার বউ গড়ের মাঠের উপর বাড়ি চায়, যত সব। গড়ের মাঠ বলিনি আমি, শুধু বড় রাস্তাটা দেখতে চাই। মাথার উপরে উপরওয়ালা থাকলে একটা কথাও বলতে নেই বুঝি? আমি বলে রাখছি, বারান্দা আমার চাই চাই, আমার চাই চাই। বাঙালি গৃহস্থ ঘরের বউয়ের মুখের এই ভাষা! আস্পর্ধা বটে একখানা। এত আস্পর্ধা পেল কোথায় সুবর্ণলতা? এ কটা বছর শ্বশুরবাড়ি ভাত খেয়ে কি ওর মার ইতিহাস ভুলে গেছে? ভুলে গেছে তার লজ্জার গ্লানি? দিব্যি একখানি হয়ে উঠেছে। আস্পর্ধাটা তাহলে ওই জন্মসূত্রেই পাওয়া, তাছাড়া আর কি? আরও তো বউ রয়েছে মুক্তকেশীর,
তারা তো রাত দিন ভয় কাটা। যখন তখন তাই উদ্দেশ্যে গালি পারেন মুক্তকেশী। কি করব, দুই বুড়ি যে মরে হাতছাড়া হয়ে গেছে, নইলে আমার মাকে আর সইমাটিকে নিতাম এক হাত। নিজের নাতনির গুণ জানতো না বুড়ি? জানতো, জেনে বুঝে আমার গলায় এই অপরূপ মালাটি গছিয়ে দিয়েছিল। পূর্বজন্মের ঘোরতর শত্রুতা ছিল আর কি। আবার এও বলেন কখনো কখনো, বুড়িদের আর দোষ দিই কেন, মাটির গুণেই গাই। কেমন মা, আমরা গাছে কি আর ল্যাংড়া ফলবে? তবু সুবর্ণ তখনও চোটপাট উত্তর করতে শিখেনি। শাশুড়ি মায়ের প্রসঙ্গ তুললেই মরমে মরে যেত, আর শেষ অবধি যত আক্রোশ আর অভিযোগ গিয়ে পড়ত মায়ের ওপরেই। কেন কেন তার মা সকলে মায়ের মতো নয়? কেন তার মা স্বামী ত্যাগ করে গৃহত্যাগ করে ছেলেমেয়ের মুখে হাসিয়ে গেছে? সন্তান স্নেহ কিছুই নয় তাহলে? জেদটাই সবচেয়ে বড় তার কাছে? এমনকি একখানা চিঠি দিয়ে পর্যন্ত উদ্দেশ্য করে না? সুবর্ণ যে অনেক বাধা, সে কি মা বুঝে না? সুবর্ণ যদি তার মাকে একখানা চিঠি লিখতে বসে, বাড়িতে কোর্ট কাছারি বসে যাবে না? আইন জারি হবে না? নিষেধাজ্ঞা? একেই তো ওই অপরাধে কেউ তাকে দেখতে পারে না। জবরজং গাঢ় বেগুনি রঙা বেনারসি শাড়ি আর জরি কলকাতার লাল মখমলের জ্যাকেট পরা 9 বছরের সুবর্ণলতা যখন ভাগ্যতাড়িতের মতো এদের বউ হয়ে এসে ঢুকল, তখন তো একদিনে 3 বছর বয়স বেড়ে গেল তার। ঘরে পরে সবাই বলে উঠল, 9 বছর? ওই ধাই পেয়ে দশাশুই মেয়ের বয়স 9 বছর? 9 বছরও 3 বছর আগে ছিল। সেই বিরূপতার দৃষ্টি আজও খুচরো না সংসারের। বলতে গেলে পতিতের দৃষ্টিতেই দেখা হয়েছে তাকে। হতে পারে মা খারাপ হয়ে বেরিয়ে যাননি, তবে কুলত্যাগ, গৃহত্যাগ, স্বামী ত্যাগ এও কি সোজা অপরাধ নাকি? তা অনেকদিন পর্যন্ত অপরাধিনী হয়েছিল সুবর্ণ। তারপর দেখল এরা শক্তের ভক্ত, নরমের জম। যত নিচু হও ততই মাথায় চড়া এরা, অতএব শক্ত হতে শিখল। কিন্তু শক্ত হয়ে কি রাস্তার দিকে বারান্দা আদায় করতে পেরেছিল সুবর্ণ? না, পারেনি। ওর স্বামী প্রবোধ বুঝি চুপি চুপি একবার মায়ের কাছে তুলেছিল কথাটা। মুক্তকেশী বলেছিলেন, না না, ওর গোড়গোড়ে দিয়ে মরিসনি তুই পেবা। ঘরের ভেতর খেমটা নাচছে বউ, আবার বারান্দায় গলা ঝোলালে আরো কত বার বাড়বে তা আন্দাজ করতে পারছিস? তোর ভারাক্রান্ত শ্বশুরটা পরিবারকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলে শেষ পরিণামে কি ফল পেল দেখেছিস তো? চাই চাই, মেয়ে মানুষের মুখে এমন বাক্যে বাবার জন্মে শুনিনি। এরপর আর কি বলবে প্রবোধ? তবে চালাকি একটু খেলে সে। প্রতিদিনই প্রবোধ দেয় সুবর্ণলতাকে, হচ্ছে গো, শুধু বারান্দা হচ্ছে। পরিণামে যা হয় হোক, এখন তো বাড়তি কিছু সুখলাভ হয়ে যাচ্ছে। সুবর্ণলতার মুখে আহ্লাদের আলো খেলছে, সুবর্ণলতার উৎসাহে অধীর হচ্ছে, সুবর্ণলতা আত্মসমর্পণে নমনীয় হচ্ছে। 14 বছরের সুবর্ণলতার পক্ষে এ সন্দেহ করা শক্ত ছিল। এমন জলজান্ত মিথ্যে ধাপ্পা দেওয়া যায়? বরের প্রেম প্রীতি ভালোবাসার পরিচয় মুগ্ধ হচ্ছে তখনও, আর কল্পনায় স্বর্গ করছে। এই ভাঙা পচা বাড়িটা ছেড়ে নতুন বাড়িতে গিয়েছে সে। বারান্দার ধারে চমৎকার সুন্দর একখানি ঘর, বড় বড় জানালা, লাল টুকটুকে মেঝে। সেই ঘরটিকে নিজের মনের মতো সাজাবে সুবর্ণ। দেয়ালে দেয়ালে ছবি, তাকের উপর ঠাকুর দেবতার পুতুল, বাক্স প্যাটরায় ফুল কাটা ঘেরা টোপ, ঝালর দেওয়া বালিশ, ফর্সা বিছানা। সে ঘরে বসে কাঁথায় ফুল তুলবে সুবর্ণ, চুপি চুপি লুকিয়ে, ভবিষ্যতের জন্য। কাঁথার প্রয়োজনের সূচনা নাকি দেখা দিয়েছে সুবর্ণ দেহের অন্তঃপরে। সুবর্ণ বোঝে না অত শত, গিন্নিরা বোঝেন। ভয়ও করছে, বেশ একটা মজা মজাও লাগছে। অনেক দোলায় দুলছে এখন সুবর্ণ। 9 বছর এসেছে এদের বাড়ি, সেই থেকেই স্থিতি। মা নেই, কেই বানিয়ে যায়। বাপ সাহসী করেনি। পিসি একটা আছে কাছে পিঠে, নিয়ে যেতে চেয়েছিল একবার, এরা পাঠায়নি। এরা বলেছে সে কুলের সঙ্গে আর সম্পর্ক রেখে কাজ নেই। বাপ দেখতে আসে মাঝে মধ্যে, ওই ঢের। তাও তো এদের সামনে ঘোমটা দিয়ে একবার দেখা। বোধহয় সেই দুঃখে বাপও এখন আর আসে না বেশি।
অতএব এদের নিয়ে থাকতে হবে সুবর্ণকে। তাই এদের মানুষ করে তুলতে ইচ্ছে করে সুবর্ণর। ইচ্ছে করে এরা শৌখিন হোক, সভ্য হোক, রুচি পছন্দর মানে বুঝুক। এদের নিয়ে সুন্দর করে সংসার করবে সুবর্ণ। রেষারেষি, ঝগড়াঝাড়ি, স্বার্থ নিয়ে মারামারি, এসব দু চক্ষের বিষ সুবর্ণর। দু চক্ষের বিষ সারাক্ষণ ওই রান্নাঘরে পড়ে থাকাও। উদার আবহাওয়ার স্বাদ জানে না এরা, জানে না বই পড়তে, পদ্য মুখস্থ করতে। ভাবতে ভাবতে মনটা হারিয়ে যায় সুবর্ণর। মনে পড়ে যায় তার আকস্মিক বিয়েটার কথা। বিয়েটা না হয়ে গেলে হয়তো এতদিন পাশের পড়া পড়তো সুবর্ণ। মা তো বলতো তাকে, তোকে আমি তোর দাদাদের মতন পাশের পড়া পড়াবো। সুবর্ণর ভাগ্যে ভগবান তেঁতুল গড়ল। যাক, এই জীবনের মধ্যেই মাথা তুলে দাঁড়াতে হবে সুবর্ণকে। আর দাঁড়ানোর প্রথম সোপানই তো সুন্দর একটা বাড়ি। পরিবেশটা সুন্দর না হলে জীবনটা সুন্দর হবে কিসের উপর? 14 বছর সুবর্ণর কাছে জীবন সৌন্দর্যের মাপকাঠি তখন ওই রাস্তা দেখতে পাওয়া বারান্দা দেওয়া একখানি ঘর। বারে বারে সে তাই বরকে জিজ্ঞেস করে, হ্যাঁ গো, কতখানি চওড়া হচ্ছে? বর ভ্রু কুচকে বলে, তা অনেকখানি। তা বেশ, কারণ হঠাৎ একটা বরকনে কি ঠাকুর গেল, সবাই মিলে দেখতে হবে তো বারান্দায় ঝুঁকে। বর তীক্ষ্ণ হয়, বলে, সবাই তোমার মতন অমন বারান্দা পাগল নয়। তা সত্যি। সুবর্ণ চোখে মুখে আলো ঝলসে ওঠে। পাগলই আছি আমি একটু। কি আহ্লাদ যে হচ্ছে ভেবে। হ্যাঁ গো, রেলিংয়ে সবুজ রাং দেওয়া থাকবে তো? তা সবুজ বল সবুজ, লাল বল লাল, তোমার ইচ্ছেতেই হচ্ছে যখন। সুবর্ণ গলে পড়ে। সুবর্ণ তার বরের মধ্যেই সে প্রেম দেখতে পায় যা সে বইতে পড়েছে। বই অবশ্য লুকিয়ে লুকিয়ে পড়তে হয়, শাশুড়ি ননদ দেখলে মেরে ফেলবে। কিন্তু যোগান দেয় এদেরই একজন। সুবর্ণের কাছে সে মানুষের দেবতা সদৃশ। এদের সঙ্গে তুলনা করলে স্বর্গের দেবতাই মনে হয় তাকে সুবর্ণর। হায়, তার সঙ্গে যদি কথা কইতে পেত সুবর্ণ! কইবার হুকুম নেই। এদের রাস বড় করা, বিশেষ করে প্রবোধ পরপুরুষের সঙ্গে কথা বলা তো দূরের কথা, তাকানো পর্যন্ত পছন্দ করে না। সুযোগ পেলেই যে মেয়ে মানুষগুলো খারাপ হয়ে যায়, এ তার বদ্ধমূল ধারণা। ওই বই দেওয়াটা টের পেলে কি যে ঘটতো কে জানে। কিন্তু সুবর্ণ সাবধানী। তবু সুবর্ণর ইচ্ছে করে সেই দেবতুল্য মানুষটার সঙ্গে একটু কথা কয়। কথা কইতে গেলে সুবর্ণ তাকেই পাঠাতো বাড়িটা কেমন হচ্ছে দেখতে। প্রশ্ন করত, বারান্দাটা কি রং হলে ভালো হয়? কিন্তু সে হবার জো নেই যখন, তখন বরের মুখেই ঝাল খাওয়া। যে বর বলেছে বারান্দার কথা যেন তুমি এমন কাউকে গল্প করে বসো না, শুধু তুমি জানছো আর আমি জানছি, আর জানছি মিস্ত্রিরা। কিন্তু তারপর গৃহপ্রবেশের দিনক্ষণ দেখে মুক্তকুশী যখন দুখানা ঘোড়ার গাড়ি ভাড়া করে আর লক্ষ্মীর হাড়ি কোলে করে সপরিবারে এসে উঠলেন নতুন বাড়িতে। মুক্তকেশীর সংসার এমন কিছু বিপুল নয়। ছেলে মেয়ে বউ নাতি নিজের সবাইকে নিয়ে সদস্য সংখ্যা মাত্র 10। গৃহপ্রবেশ উপলক্ষে বিবাহিতা 2 মেয়ে আর কুচি একটা নাতনি এসেছে, এই যা। এই কটা লোককে একখানা সেকেন্ড ক্লাস ঘোড়ার গাড়িতে ভরে ফেলা খুব একটা শক্ত ছিল না। পুরুষ 2-3 জন গাড়ির ছাদে উঠে বসলেই স্থান সংকুলান এবং ভাসুর ভাজ্য বউ সমস্যা দুটোরই সমাধান হতো। তবু যে হিসেবে মুক্তকেশী দুটোর গাড়ির আদেশ দিয়েছিলেন, সে কেবল লক্ষ্মীর হাড়ি সুচিতা বাঁচাতে। মেয়ে বৌদির না হয় এক একখানা চেলির শাড়ি পরিয়ে দেওয়া হলো, কিন্তু ছেলেদের বেলায় তাদের তো কোট কামিজ জুতো ছেড়ে এক বস্ত্র যেতে বলা যায় না। যতই পুরুষ পরশ পাথর হোক, লক্ষ্মীর হাড়ি বলে কথা, যার মধ্যে সমগ্র সংসারটা ভাগ্য নিহিত। কুতার্কিক মেজ বউটা অবশ্য তুলেছিল তর্ক, বলেছিল, তবে যে আপনি বলেন পুরুষ 2.5 পা বাড়ালেই শুদ্ধ, দাবরানি দিয়ে থামিয়েছেন তাকে। তর্ক তুললেও মেজ বউ সুবর্ণ অবশ্য দুটো গাড়ির ব্যাপারে উৎসাহিতই, কারণ গাড়ি ভাড়ার ব্যাপারেও মুক্তকেশীর কার্পণ্যের অবধি নেই। যখনই যেখানে যাওয়া হয়, নেমন্তন্ন বাড়ি, কি যোগে গঙ্গা নাইতে, চিড়িয়াখানায়, কি মরা জাদুঘরে, ওই গুড়ের নাগরী ঠাসা হয়ে। ননদরা যখন বাপের বাড়ি আসে, তখনই এসব আমোদ আহ্লাদ হয়।
লোকসংখ্যাও তখন বাড়ে। বেড়াতে যাওয়ার সব সংখ্যাই যেন সুবর্ণর লুপ্ত হয়ে যায়। তাছাড়া জানালার একটি পাখি খেলবারও তো জো নেই। মুক্তকেশী তাহলে বউকে বাবার বিয়ে খুড়োর নাচন দেখিয়ে ছাড়বেন। 2 জা, 2 ননদ আর শাশুড়ি, মাত্র এই 5 জন পুরো একখানা গাড়িতে। ছোট দেওর তো গাড়ির মাথায় আছে পথ প্রদর্শক হিসেবে। সুবর্ণ যেন হাত পা মিলিয়ে নিঃশ্বাস ফেলে বাঁচে, আর সঙ্গে সঙ্গে অপূর্ব একটা পুলক আবেগে মনটা উত্তেল হয়ে ওঠে তার। হ্যাঁ তাই, এটাই হচ্ছে সেই আসন্ন ভাগ্যের সূচনা। খোলামেলা বারান্দার ধারের ঘর, অথবা ঘরের ধারে বারান্দা অপেক্ষা করছে সুবর্ণর জন্য। যে বারান্দা থেকে গলা বাড়িয়ে সুবর্ণ বড় রাস্তা দেখতে পাবে। এখন মনে হয় সুবর্ণর একটু যে গলির মধ্যে, সেটাই বরং ভালো। অনেকক্ষণ বারান্দা দাঁড়িয়ে থাকলেও কেউ কিছু বলবে না বোধ হয়। একেবারে বড় রাস্তার ধারে হলে হয়তো সে শাসনের ভয় ছিল। চেলির শাড়িতে আগাগোড়া মোড়া, মাথায় এক খোলা ঘোমটা, শাশুড়ি ননদ বড় জায়ের দ্বারা পরিবেষ্টিত সুবর্ণ হেট মুন্ডে নতুন বাড়ির দরজায় ঢুকে পড়ে। তবু মাথার উপরে অবস্থিত সবুজ রেলিং ঘেরা বারান্দা অনুভূতি রোমাঞ্চিত করে তোলে তাকে। সমস্ত মন উদ্গ্রীব হয়ে থাকে সিঁড়ির দিকে, কিন্তু সহজে সিঁড়ির দিকে যাওয়া হয় না, কারণ নিচের তলায় ঠাকুর ঘরে বহুবিধ নিয়মকর্মের পালা চলতে থাকে। শান্তি জল না নিয়ে উঠে পড়বার প্রস্তুত নেই। তবু একসময় সে পালা সাঙ্গ হয়। শান্তি জল মাথায় নিয়েই টুক করে অন্যজনের মাঝখান থেকে সরে আসে সুবর্ণ, পা টিপে টিপে দোতলায় ওঠে। ননদরা বাড়ি ঢুকেই হুল্লোড় করে ওপরতলা দেখে গেছে। পুরুষরা দেখার প্রয়োজন অনুভব করেনি, কারণ তারা তো রোজই দেখছে। তারা শান্তিজল মাথায় নিয়ে ছুটেছে বাজারের দোকানে। পুরো ওপরতলাটা আপাতত খা খা করছে। খান চারেক ঘর, মাঝখানে টানা দালান, এদিকে ওদিকে খোঁচা খোঁচা একটু একটু ঘরের মতো। এরই মাঝখানে দিশেহারা হয়ে ঘুরপাক খায় সুবর্ণ। এ দরজা ও দরজা পার হয়ে একই ঘরে বারবার আসে বিমূঢ়ের মতো। বুঝতে পারে না কোন দরজাটা দিয়ে বেরোতে পারলেই সে গোপন রহস্যে ভরা পরম ঐশ্বর্য লোকের দরজাটি দেখতে পাবে। ঘুরে ফিরে তো শুধু দেয়াল, রিক্ত শূন্যে খা খা করা সাদা দেয়াল, উগ্র নতুন চুনের গন্ধবাহী। তবে কি বারান্দাটা 3 তলায়? আরে তাই নিশ্চয়ই, তাহলে তো আরোই ভালো। ইস, এটা খেয়াল করেনি এতক্ষণ হাদাবোকা সুবর্ণ। একই ঘরে দালানে 5 বার ঘুরপাক খেয়ে মরছে। চেলির কাপড় সামলাতে সামলাতে 3 তলায় ছুট দিল সুবর্ণ। কেউ তো নেই এখানে, ছুটতে বাধা কি? একেবারে ছাদ পর্যন্তই তো ছুটে যাওয়া যায়। না, ছাদ পর্যন্ত ছুট দেওয়া গেল না। ছাদের সিঁড়ি বানানো হয়নি, খরচে কুলায়নি বলে আপাতত বাড়ির ওই প্রয়োজনীয় অংশটা বাকি রাখা হয়েছে। কিন্তু বারান্দা, যেটা নাকি সুবর্ণের ভালোবাসার স্বামী সবাইকে লুকিয়ে শুধু মিস্ত্রির সঙ্গে পরামর্শ করে গাঁথিয়েছে, কোথায় সেটা? সুবর্ণ কি একটা গোলকধাঁধার মধ্যে এসে ঢুকে পড়েছে? এর মানে তুমি ওই অপর চূড়ার এসে বসে আছো মানে? নিরালায় সুযোগে প্রবোধচন্দ্র এ প্রকাশ্য দিব্যালোকে স্ত্রীর একেবারে কাছে এসে দাঁড়ায়। যদিও তার ভুরুতে কুঞ্চন রেখা, কণ্ঠে বিরক্তির আভাস। মেজবউ, মেজবউ করে হল্লা উঠে গেল নিচে। একা তুমি এখানে কি করছো? সুবর্ণ সে কথার উত্তর দেয় না। সুবর্ণ পাথরের চোখে তাকায়। বারান্দা কই? বারান্দা? প্রবোধ একবার এদিক ওদিক তাকিয়ে বিস্ময় গলায় বলে উঠে, সে কি, খুঁজে পাওনি? আরে তাই তো, ভূতে উড়িয়ে নিয়ে গেল নাকি? সুবর্ণ চোখ ফেটে জল আসে, তবু সে জলকে নামতে দেয় না। সে কঠোর গলায় বলে, মিথ্যে কথা বললে কেন আমার সঙ্গে? প্রবোধ তবু দমে না, হেসে হেসে বলে, মিথ্যে কি গো, সত্যি সত্যি ছিল। ভূতে কি বা কাগে নিয়ে পালিয়েছে, এই তোমার গা ছুঁয়ে বলছি। বলেই এদিক ওদিক তাকিয়ে খপ করে সে দুঃসাহসিক কাজটা করে নেয়। গাটা একবার ছুঁয়ে নেয়, একটু বেশি করেই নেয়। এরপর আর চোখের জল বাধা মানে না। সুবর্ণ 2 হাতে মুখ ঢেকে বসে পড়ে বলে, তুমি আমায় ঠকালে কেন? কেন ঠকালে আমায়? জানো, বাবা মাকে ঠকিয়েছিল বলেই মা। থাক থাক,
এবার প্রবোধ বিরক্তি উদ্দীপ্ত হয়ে ওঠে। তোমার মার বাহাদুরির কথা আর বড় মুখ করে বলতে হবে না। বেটা ছেলে পুরুষ বাছা ভেরুয়ার মতন পরিবারের কথায় উঠবস করবে কেমন? বারেন্দা বারেন্দা বারান্দার জন্য এত বুক ফাটাফাটি কেন শুনি? কই, বড় বউ তো একবারও ও কথা মুখে আনিনি। তার মানে সে ভালো ঘরের মেয়ে, তোমার মতন এমন ছক্কা পঞ্জা নয়। বারান্দায় গলা ঝুলিয়ে পরপুরুষের সঙ্গে চোকাচোকি স্বাদ নেই তার। আর ইনি বারান্দার বিরো হয়ে তিনতলায় উঠে এসে পা ছুঁড়িয়ে কাঁদতে বসলেন। নিচে ওদিকে বড় বউ কুটনো বাটনা রান্না মাছকুটা নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। যাও, শিগগিরই নিচে নেমে যাও। হ্যাঁ, নিচে সুবর্ণকে নেমে যেতেই হয়েছিল। নিচের তলায় সেই বিভাসিকাময় দৃশ্যের ছবি কল্পনা চোখে দেখার পর আর বসে থাকার সাহস হয়নি তার। শুধু অপরিসীম একটা ধিক্কারে দীর্ণ বিদীর্ণ হতে হতে সে মনে মনে বলেছে, ভগবান তুমি সাক্ষী, বারান্দা দেওয়া ভালো বাড়ি আমি করব করব করব। আমার ছেলেরা বড় হলে, মানুষ হলে এই অপমানের শোধ নেব, প্রতিজ্ঞা। কিন্তু সুবর্ণলতার সেই আগের প্রতিজ্ঞা, ও যে বলেছিল বারান্দা না থাকলে সে বাড়িতেই আমি থাকবো না। হায় রে বাঙালি ঘরের বউ, তার আবার প্রতিজ্ঞা! শুধু চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার মতো বাড়ির মধ্যে সব থেকে উঁচা ঘরটা নিজের জন্য প্রার্থনা করেছিল বোকা অভিমানীটা। বাড়ির পেছন দিকের উত্তর পশ্চিম কোণের সেই ঘরটা কারোর প্রার্থনীয় হতে পারে, এটা মুক্তকিসের ধারণাতীত। ঘর বিলি করার ব্যাপারে তিনি তখনও মনে মনে হিসেব করছিলেন। জ্যৈষ্ঠের শ্রেষ্ঠ ভাগ, এ নীতিতে বড় ছেলেকে পূর্ব দক্ষিণে সেরা ঘরখানে দিতে হয়। সে যে ছোট দুই ছেলেই তার একটু শৌখিন। তাছাড়া আজই না হয় তারা আইবুড়ো আছে, দুদিন বাদে তো বিয়ে হবে। তিনতলার ঘর থাকলে ভালো হয় তাদের। এদিকে আবার নিজেরও মাথা গরমের বাতিক, ঘুপটি করে ঘরে ভয়। তাছাড়া তার ঘরেই তো আর আইবুড়ো মেয়ের স্থিতি। খারাপ ঘরটা নিলে রেগে মরে যাবে না সে? ওদিকে আবার মেয়ে জামাই আসি আছে, মেয়েদের আতুর তোলা আছে, তাদের থাকা আছে। খপ করে তাই কোনো কিছু ঘোষণা করে বসেনি মুক্তকেশী। এহীন সময় যখন খাওয়া দাওয়ার পর সবাইকে নিয়ে দোতলায় উঠেছেন তিনি, তখনই এ প্রার্থনা জানায় সুবর্ণ। মুক্তকেশী একটু অবাক না হয়ে পারেন না, তারপর মনে মনে হাসেন। এদিকে একটু তর্কবাগেশ হলেও স্বার্থের ব্যাপারে বোকা হাবা আছে বউটা, তবু বিস্ময়টা প্রকাশ করেন না। শুধু প্রীতকণ্ঠে বলেন, তা এটাই যদি তোমার পছন্দ তো তাই থাক, তবে হাওয়া কি তেমন খেলবে? পেবর একটু গরম হবে না? ছেলের গরমে প্রশ্নই করেন মুক্তকেশী, বইয়ের অবশ্যই নয়। সুবর্ণ মাথা নেড়ে বলে, গরম আর কি, হাত পাখা তো আছেই। তবে তাই, তোমার বিছানা তরঙ্গগুলো এ ঘরে তুলে দিক তাহলে। তুলে দেবার লোক আছে। ঝি ক্ষুদো একটা জোয়ান পুলিশের শক্তি ধরে, সেও তো এসেছে ঘোড়ার গাড়ির মাথায় চড়ে। ক্ষুদুর বলেই বলিয়ান মুক্তকেশী। তা বলে বিছানা পেতে সে দিবে না, দোতলায় তুলে দিয়ে খালাস। সুবর্ণ জিনিসপত্র গুছিয়ে নিল, বিছানা পেতে নিল নির্লিপ্ত নিরাসক্ত ভাবে। কিন্তু প্রবোধের তো আর নিরাসক্ত আসেনি, তাই রাত্র ঘরে ঢুকে ফেটে পড়ে সে। শুনলাম মেজগিন্নি শখ করে এই ওচা ঘরটা বেছে নিয়েছেন, মানেটা কি? প্রবোধের বয়স 24, কিন্তু কথার বাঁধুনি শুনলে 40 ভাবতে বাধা হয় না। না হবে কেন? 3 পুরুষে খাস কলকাতায়, ওরা যে কলকাতারই ধান গাছের তক্তার প্রশ্নে উত্তর খুঁজে পায় না, চাষ করে শুধু কথার। তাছাড়া মুক্তকেশীর ছেলে মেয়েদের সকলের ধরন ধারণ পাকা পাকা। তারুণ্য ওরা লজ্জায় বস্তু মনে করে, সভ্যতাকে বলে ফ্যাশন। রুচি পছন্দ সৌন্দর্যবোধ এসব হাস্যকর শব্দগুলো ওদের অভিধানে নেই। আর জগতের সারবস্তু যে পয়সা, এ বিষয়েও কারো দ্বিমত নেই। তা বলে সবাই যে লোক খারাপ তা মোটেই নয়। সুবর্ণের ভাসুর সুবোধ দেবতুল্য, সাতে নেই পাঁচে নেই, কারোর সঙ্গে মতান্তর নেই। স্নেহ মমতা সহৃদয়তা সব কিছুর গুণই তার মধ্যে আছে। সন্দেহ বাতিগ্রস্ত মেজ ভাইকে মাঝে মাঝে বকে সে, কি যে বলিস পাগলের মতো, মানুষকে খাঁচার পাখি যে রাত দিন বন্ধ থাকবে। সবাই চিড়িয়াখানায় যাবে, মেজ বৌমা যাবেন না?
এমন বাতিগ্রস্ত হলি কেন তুই, বল দেখি? সুবোধের এই ক্ষুব্ধ প্রশ্নের ফলেই সুবর্ণ তার জান আনন্দের সঙ্গে বেড়াতে যাওয়া ঘটে। নচেত তো হয়ে গিয়েছিল বারণ। যাত্রার তোড়জোড় শুনলেই তো রায় দিয়ে বসেন তার প্রতি পরম গুরু, যে যায় যাক, তোমার যাওয়া পাওয়া হবে না। কিন্তু দাদা বলে ফেললে না করতে পারে না। সেটা আবার সেকালে শিক্ষার গুণে। যত অপছন্দকর ব্যাপারই হোক, বাপদাদার আদেশ ঠেলবার কথা ভাবতেই পারে না কেউ। সুবর্ণ এর জন্য ভাসুরের উপর কৃতজ্ঞ ছিল। কিন্তু এদিকেতে এত উদার হলেও পয়সার ব্যাপারে কার্পণ্যে কমতি ছিল না সুবোধের। মাসকাবারি বাজার এনে মুটিকে দুটোর জায়গায় 3টে পয়সা দিতে আধ ঘন্টা বকাবকি করতে আলস্য ছিল না তার। মুক্তকেশীর গঙ্গা স্নানের পালকি বেহারা 2 আনার বেশি পয়সা চাইলে তাদের নাকের উপর দরজা বন্ধ করে দিতে দ্বিধামাত্র করতে দেখা যেত না। দ্বিধা অবশ্য আরো অনেক কিছুতেই করে না সে। যেমন বাড়ির বাইরের রকে গামছা পরে বসে তেল মাখতে দ্বিধা করে না, উঠোনের চৌবাচ্চার ধারে দাঁড়িয়ে স্নান করতে দ্বিধা করে না। দেখে সুবর্ণ মনটা যেন কি এক অব্যক্ত যন্ত্রণা ছটফট করে। এ যেন দেবত্বদের গায়ে ছেঁড়া পোশাক, ফুলের গায়ে কাদা। তবু ভাসুরকে সুবর্ণ ভক্তি করে বড় ননদকে। সেই ছোট্টবেলায় বেগুনি বেনারসি মোড়া সুবর্ণ যখন কাঁদতে কাঁদতে এতে বাড়িতে এসে দুধে আলতার পাথরে পা দিয়ে দাঁড়িয়ে হঠাৎ ডুকরে উঠে বলেছিল, আমাকে তোমরা ছেড়ে দাও গো, তোমাদের পায়ে পড়ি। তখন চারিদিক থেকে ছি ছিক্কারে অগ্নিবাণে সুবর্ণ তো প্রায় ভস্ম হতে বসেছিল। মুক্তকেশী তো এই মারে, কি সেই মারে! সেই দুঃসময় ওই বড় ননদই রক্ষা করেছিল তাকে। বলেছিল, তোমরা সব কি গো, দুধের বাছা একটা, আর ভেতরে ঘটনা তো জেনেছ সবাই, ও প্রাণটার দিকে তাকাচ্ছ না? বাড়ির বড় মেয়ে, জামাই দ্বিতীয় পক্ষের হলেও একটা কেষ্টবিষ্ট, কেউ তাই আর তাকে দাবড়াতে পারেনি। কিন্তু বউকে কচি বাছা বলায় হেসেছিল সবাই। বলেছিল, আসছে জন্মে আবার 9 বছরে হবে ও মেয়ে। ননদ আবারও তাড়া দিয়েছিল, আচ্ছা আচ্ছা, বয়সের হিসেব পরে হবে, প্রবর চাইতে তো আর বড় নয়, এখন বরণটা করো। তদবধি বড় ননদকে দেবীজ্ঞান করে সুবর্ণ। সে যখন আসে যেন হাতে চাঁদ পায়। সে যে হিতৈষী, অন্য ননদদের মতো ছুতো ধরা নয়, সেটা বুঝতে দেরি হয় না সুবর্ণর। আজও তো সেই ননদ সুবর্ণকে আড়ালে ডেকে চুপি চুপি বলেছিল, তুই অমন হাবা কেন রে মেজবউ, চেয়ে চিনতে অখাদ্য ঘরখানা নিলি? মেজবউ অবলীলায় বলেছিল, তা একজনকে তো নিতেই হবে। কিন্তু এখন ননদ ভাইয়ের তীব্র প্রশ্নের উত্তরে অবলীলায় যা বলল সেটা অন্য কথা। এখন বলল, কেন, ঘরটা খারাপ কিসে? ভালোই তো। একটা জানালা খুললে পড়শি ভাঙা দেয়াল, আরেকটা জানালা খুললে গেরস্তের কল পায়খানা মিটে গেল ল্যাঠা। সব দিক দিয়ে নির্ভয়। পরপুরুষের সঙ্গে চোখাচোখির বাসনা থাকলেও সে বাসনা মিটবে না। ও, প্রবোধ তীব্র চাপা গলায় বলে, সেই বিষ মনে পুষে আক্রোশ মেটানো হলো? আচ্ছা মেয়ে মানুষ তো। সুবর্ণ বালিশটা উল্টে পাল্টে ঠিক করতে করতে বলে, কথাতেই আছে সৎসঙ্গে স্বর্গবাস, বিষ পুটুলির সঙ্গ উপরে জমছে বিষ। প্রবোধ পাল্টা জবাব দেয়, আমার মনে বিষ, আর নিজের জিভখানি, সে তো একেবারে বিষের ছুরি। সুবর্ণ শুয়ে পড়ে বলে, তা সেটা যখন বুঝিয়ে ফেলেছ, ছুরি ছোড়ার থেকে সাবধান থাকাই মঙ্গল। বটে, আমি পুরুষ বাচ্চা, আমি শালা সাবধান হতে যাব পরিবারের মুখ আছে বলে? তাহলে হয়েও না। সুবর্ণ অবলীলায় বলে, ছোট লোকের মতন হারাই ডোমাই করো কতদিন? তবু তুমি তোমার জিভ সামলাবে না? হক কথাই সামলাবো না। হঠাৎ একটা কাণ্ড ঘটে। প্রবোধচন্দ্র বীরপুরুষের ভঙ্গিতে উঠে বসে স্ত্রীর মাথার তালের মতো খোপাটা ধরে সজোরে নেড়ে দিয়ে বলে, তোমার আস্পর্ধার মাত্রা বাড়তে বাড়তে বড্ড বেড়ে গেছে দেখছি। গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিতে পারি, তা জানো? তুমি আমার চুলের মুঠি ধরলে? সুবর্ণ উঠে বসে। সুবর্ণ ফর্সা ধপধপে গালের উপর বড় বড় কালো চোখ দুটো যেন জ্বলে ওঠে। ভয়ানক কিছু একটা বুঝে বলতে চায় সুবর্ণ, তারপরে সহসায় গম্ভীর গলায় বলে, জানবো না কেন, খুব জানি।
বাঙালির মেয়ে হয়ে জন্মেছি, আর এটুকু জানবো না? প্রবোধ বোঝে বেগতিক। গৃহপ্রবেশের সুখের দিনের রাতটাই মাটি, তাই সহসায় সুর বদলায়। নিতান্ত ঘনিষ্ঠ হয়ে সরে এসে বলে, কেবল রাগ বাড়িয়ে দিয়ে মন্দ কথাগুলো শোনার সাধ। এই কট কথাগুলো তুমি মুখ দিয়ে ধার করাও। আমি শালা এদিকে সারাদিন হাঁপ গুনছি কখন রাত আসবে আর কখন মহারানী মেজাজ দেখিয়ে। না, তুমি বড্ড বেরসিক। সুবর্ণ বয়স 14 বছর, অতএব প্রবোধের জয় হতে দেরি হয় না। কিন্তু সে কি সত্যিই জয়? জয় যদি তো অনেক রাত্রে পরিতৃপ্ত পুরুষটা যখন নাক ডেকে ঘুমোতে থাকে, ঘরের বাতাসে উষ্ণ হয়ে ওঠে কেন একটা ভয়ঙ্কর আক্ষেপে দীর্ঘশ্বাসে। যে দীর্ঘশ্বাসটা কথা হয়ে উঠলে এরকম দাঁড়ায়, এরা এরকম কেন? সারা জীবন এদের নিয়ে কাটাতে হবে আমায়। কিন্তু এটা সুবর্ণলতারই বাড়াবাড়ি বৈকি। সাধারণ ঘর সংসারী মানুষ এছাড়া আর কি হয়? সবাই তো এই কথাই জানে, মানুষকে খেতে হয়, ঘুমোতে হয়, বংশবৃদ্ধি করতে হয়, এবং সেই কাজগুলো নিশ্চিন্তে সমাধা করাবার উপায় হিসেবে টাকা রোজগার করতে হয়। আবার খেটে খুঁটে ক্লান্ত হলে তাসপাশা খেলতে হয়, মাছ ধরতে হয়, রকে বসে রাজনীতি করতে হয়, ছেলে শাসন করতে হয়, মেয়ের বিয়ে দিতে হয়, আর বুড়ো হলে তীর্থ ধর্ম গুরু গোবিন্দ করতে হয়। এরা জানে মাকে ভক্তি করতে হয়, স্ত্রীকে শাসন করতে হয়, এবং সর্ববিষয়ে মেয়ে মানুষ জাতটাকে তাবে রাখতে হয়। শুধু মুক্তকেশী ছেলেরাই এরকম এ কথা বললে অন্যায় বলা হবে। অধিকাংশই এরকম। তারতম্য যা, সে কেবল ব্যবহার বিধিতে। সুবর্ণ বৃথায় দুষছে তার শ্বশুর বাড়িকে। অকারণেই ভাবছে, হায়, মন্ত্র বলে সমস্ত পৃথিবীটা ওলটপালট হয়ে গিয়ে যদি মাঝখানের এই দিনগুলো মুছে যেত, যদি রাত পোহালেই দেখতে পেত সুবর্ণ, 9 বছরের সুবর্ণ, তাদের সেই মুক্ত রামবাবু স্ট্রিটের বাড়ি থেকে স্কুলে যাচ্ছে বই খাতা নিয়ে। সুবর্ণর মা হাসি হাসি মুখে দরজায় দাঁড়িয়ে আছে। একবার যদি এমন হয়, জীবনে আর কখনো সুবর্ণ তার ঠাকুরমার ছায়া মারাবে না। ঠাকুরমার কাছে দেশের বাড়িতে একা না গেলে তো মাকে লুকিয়ে লুকিয়ে এমন হুটুক্কারি দিয়ে বিয়ে দিয়ে বসত না কেউ সুবর্ণর। এতদিনে তাহলে হয়তো পাশের পড়া পড়তো সুবর্ণ। না, মা কখনো তার বিয়ে দিত না তাড়াতাড়ি। বাবু বললেও না। ঠাকুমায় তাই শুনি। ঠাকুরমা তার সইয়ের মেয়েকে নাতনির শাশুড়ি করে দিয়ে সইয়ের কাছে শুয়ো হলেন। সাথে কি আর ঠাকুরমার কাছে যেতে ইচ্ছে করে না সুবর্ণর? মানুষটাকে যেন তার জীবনের শনি মনে হয়। যেদিন বড় দুঃখ হয়, অপমান হয়, রাত দুপুরে এইসব চিন্তায় ছটফট করে মরে সুবর্ণ, আর সমস্ত ছাপিয়ে মায়ের উপরে একটা দুরন্ত অভিমানে দীর্ণ হতে থাকে। মা তো দিব্যি চলে গেল। সুবর্ণ মূল্য কি বাঁচল একবার ভাবলেও না। মা যদি কলকাতায় থাকতো, সুবর্ণকে এমন করে এক দৌড়ে হয়ে পড়ে থাকতে হতো? বিয়ে হয়ে এসে মায়ের জন্য কি কম গঞ্জনা সইতে হয়েছে সুবর্ণকে? তখন মানে বুঝতো না এসব কথার। এখন তো বোঝে। বোঝে তো কি কলঙ্কের ডালি মাথায় নিয়ে সুবর্ণ জীবন শুরু। সুবর্ণ স্বামী তো গিন্নিরা বলা বলি করেছে, হ্যাঁ গো, ঘরণী গিন্নি সংসারী, বিয়ের যোগ্যী, দুটো বেটা, অমন শিবতুল্য স্বামী, আর মাগি কি না কুলে কালি দিয়ে চলে গেল। মুক্তকেশী বেয়ানের দোষ থাকতে যত না হোক নিজের বংশের মান সামলাতেই তাড়াতাড়ি বলতেন, কুলে কালে অবশ্যই নয়, তবে স্বামী পুত্রের মুখে চুনকালি দিয়েই তো বটে। মেয়েকে স্কুলে দিয়ে হাতে করবেন, এই বাসনায় ছাই পড়ল। শাশুড়ি বেগতিক দেখে নাতিটাকে নিজের কাছে আনিয়ে নিয়ে ঝটপট বিয়ে দিয়ে ফেলল। এর আগে গড়গড়িয়ে মানুষ ঠিকরে চলে গেলেন কাশিবাস করতে। কাশিবাস? হ্যাঁ, এই বয়সে কাশিবাস? মহিলারা নাক ছিটকন, অর্থাৎ পুরোপুরি অগ্রাহ্যই করেন কথাটা। এতক্ষণ যে সুবর্ণর মার বয়সে ব্যাখ্যায় তৎপর হচ্ছিলেন তা মনে রাখেন না। মুক্তকেশী আবার সামলান, বলেন, কাশিতে যে বাপবুড়ো আছেন গোমাগির, থাকুক, ঝঙ্কার দিয়েছেন তারা। বলি, স্বামী পরত্যাগিনী তো বটে, সেই মেয়ে মানুষের আর রইল কি? তুমি ভাই মহৎ, তাই আবার ওই বউকে ঘরে তুলেছ, কন্যা হাতেও জল খাবে। মুক্তকেশী সদর্পে ঘোষণা করেছেন, জল? জল আমি কোনো বেটির হাতেই খাই না।
আপন পেটের মেয়েদের হাতেই খাই নাকি? যেদিন থেকে হাত শুধু করেছি, একবেলা সপাক হবিষ্যি আর একবেলা কাঁচা দুধ গঙ্গা জল, বাস। গরবিনী মুক্তকেশী অতপর আপন কিচ্ছু সাধনে ব্যাখ্যা করতে বসতেন। সুবর্ণ হা করে শুনত, হা করেই, কারণ তখন তো জানত না সুবর্ণ আচমনি খাদ্য মানে কি, অম্বুবুচি বা কাকে বলে, নিরম্বু উপোসের দিন বছরে কটা। দীর্ঘশ্বাস মর্মরিত ঘর ক্রমশ স্থির হয়ে আসে। সারাদিনে পরিশ্রান্ত মেয়েটার চোখে ঘুম আসে নেমে। সংকুচিত হয়ে ঘুমন্ত মানুষটার ছোঁয়া বাঁচিয়ে শুয়ে পড়ে সে। লোকটার ওই পরিতৃপ্ত ঘুমন্ত দেহটার দিকে তাকিয়ে কেমন ঘৃণা আসে। অপবিত্র লাগে লোকটাকে। এই কিছুক্ষণ আগেই যে ওর আদরের দাপটে হিমশিম খেতে হয়েছে, তা ভেবে বুকটা কেমন করে ওঠে। কিন্তু কি করবে সুবর্ণ? চারিদিকে কত লোক, বিদ্রোহ করে কি লোক জানাজানি কেলেঙ্কারি করবে। তাছাড়া সব দিনগুলি তো আজকের মতো নয়, সব দিনে কিছু আর বিদ্রোহ আসে না। নিজের মধ্যে কি নেই ভালোবাসা আর ভালোবাসা পাবার বাসনা? কি করবে তবে সে? ওকে ছাড়া আর কাকে? আর এই মানুষটা ভালোবাসার একটাই অর্থ জানে, আদর করবার একটাই পদ্ধতি। নেব না বললে দাঁড়াবে কোথায় সুবর্ণ? শুনছিলেন আশাপূর্ণ দেবীর লেখা সুবর্ণলতা। আজ ছিল এই প্রথম পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেল শুনছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কাইন্ডলি। আশেপাশে মানুষদের জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। ধন্যবাদ।